আচ্ছা, আমরা কথা শুরু করে দেই। হ্যাঁ, কতদূর ছিলাম? আমরা জানতেছিলাম মাইক্রোবায়োলজি সম্পর্কে। এই মাইক্রোবায়োলজিতে মানে বোঝা হলো মাইক্রো মানে কি ক্ষুদ্র, বায়ো মানে হলো জীব, লজি মানে হলো জ্ঞান, ক্ষুদ্র ক্ষুদ্র জীব সম্পর্কে জ্ঞান আর কি। যেটা আমরা অণুজীব পড়ে আসছি, ওই অণুজীবই আর কি বলতে গেলে আমরা অণুজীব সম্পর্কে জানবো। জাস্ট এখানে আরো অনেক কয়েকটা জিনিস অ্যাড হবে, যারা ছোট ছোট আর কি। ছোট ছোট জিনিস কিন্তু আমাদের রোগ রোগ করে, ক্ষতি করে, ওইসব নিয়ে আলোচনা করা হয় কোথায়? মাইক্রোবায়োলজি চ্যাপ্টার। ওকে। এখন সেম অ্যাজ ফেজ 2, ফেজ 1 এর ক্ষেত্রে এমন কোনো ভেজাল নাই। ফেজ 1 এ শুধুমাত্র তিনটে সাবজেক্ট, তিনটেই তোমাকে পড়াবে। ফেজ 2 এর ক্ষেত্রে যে ভেজালটা আছে, ফেজ 2 এর ক্ষেত্রে তোমার মেডিসিন, সার্জারি, আর হলো গাইনি, এগুলোর লেকচার কন্টিনিউয়াসলি আস্তে আস্তে অল্প অল্প করে চলতেই থাকবে। ঠিক আছে, সকালবেলা করে মনে করো ওই 7টা থেকে 8টা, এই হিসাবে। আমি কিন্তু আরপিএমসি শিডিউল বলতেছি, মানে আমার কলেজের শিডিউল বলতেছি। সেই হিসেবে আর কি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জ করতে পারে, কলেজ ওয়াইজ চেঞ্জ করতে পারে। ওকে। কিন্তু মনে রাখো যে তোমার অবশ্যই হবে মেডিসিন, সার্জারি, গাইনি লেকচার তো চলবে। কিন্তু এগুলো কোনো পরীক্ষা টরীক্ষা কিছুই হবে না, জাস্ট লেকচার হবে। আর তোমাকে আলটিমেটলি পরীক্ষা দিতে হবে এই তিনটা সাবজেক্টের ফেজ 3-এ। ঠিক আছে, কমিউনিটি মেডিসিন, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। ওকে। আমাদের কমিউনিটি মেডিসিন থেকে তুমি ব্যাচ 2-এ যাবা, আর প্যাথোলজি সম্পর্কে জানবা, ভালো জানতে পারবা ইনশাল্লাহ। মাইক্রোবায়োলজি সম্পর্কে ভালোভাবে পড়ে নিবা। এই বোঝা গেছে? ফেজ 3 পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এবার আসা যাক হলো ফেজ 4। ফেজ 4, ঠিক আছে। এই ফেজ 4টা যেটা, এইটাই হলো তোমার এমবিবিএস লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাটাতে তুমি হলো আসলে ক্লিনিক্যাল সাবজেক্ট পড়বা। কি বললাম? ক্লিনিক্যাল সাবজেক্ট। ওকে। তুমি শুনবা যখন এমবিবিএস এ প্রথমে আসবা, তখন কিছু কথাবার্তা শুনবা যে ক্লিনিক্যাল সাবজেক্ট, বেসিক সাবজেক্ট, এগুলো কি। ওকে। মেইন কথা হলো এই যে তোমার মেডিসিন, সার্জারি এবং গাইনিয়ান অবস বলে ফুল ফর্মটা, এটা আর কি। মেডিসিন, সার্জারি এবং গাইনিয়ান অবস যেটা আছে, এই সাবজেক্ট গুলো হলো আসলে হলো ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল মানে হলো তুমি এই জায়গাটাতে আসে আসল চিকিৎসা দেওয়া শেখো। মানে মেডিসিন, সার্জারি এবং গাইনিতে আসে তুমি জেনুইন চিকিৎসা দেওয়াটা শিখবা। এর আগে যতগুলো সাবজেক্টের কথা বললাম, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি। ওকে। তারপরে কি পারলাম আমরা? ফার্মাকোলজি পাইলাম, ফরেনসিক মেডিসিন পাইলাম। তারপরে কি পাইলাম? কমিউনিটি মেডিসিন, প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি। টোটাল 8টা সাবজেক্ট। এর উপরে যে তুমি 8টা সাবজেক্ট পাইলা, এই 8টা সাবজেক্টকে বলা হয় আমাদের মেডিকেলের বেসিক সাবজেক্ট। বেসিক সাবজেক্ট অর্থাৎ ABCDEFGH, যে তুমি পড়ে আসছো A থেকে Z, ওই বেসিক। ওকে। আর মেডিসিন, সার্জারি, গাইনি আর অবস, এগুলো আসলে কি? এগুলো কিছুই না। এগুলো হলো শুধুমাত্র এবং কেবলমাত্র এই 8টা সাবজেক্টের, যে 8টা বেসিক সাবজেক্ট তুমি পড়লা, ওই 8টা বেসিক সাবজেক্টের কম্বাইন্ড নলেজ। কথাটা কি ক্লিয়ার? লাস্ট কথাটা কি বললাম? মেডিসিন, সার্জারি আর হচ্ছে গাইনোকোলজি হচ্ছে আমরা যে 8টা সাবজেক্ট পড়ছি সবগুলোর সম্মিলিত প্রয়াস। সম্মিলিত প্রয়াস, অ্যাবসলিউটলি ভালো কথা, কম্বাইন্ড পড়াশোনা। অর্থাৎ তুমি যখন মেডিসিন সম্পর্কে পড়বা, তখন তুমি এখানে আসলে কিছুই পড়বা না। তুমি মেডিসিনে কি পড়বা জানো? প্রথমে পড়বা হলো যে আমাদের নর্মাল শরীরের ফিজিওলজি কি, মানে আমাদের শরীরের মেকানিজমটা কিভাবে ঘটে, পড়লাম। ওকে। 2 নম্বরে যেটা পড়বা সেটা হলো প্যাথোলজি কি। যে জিনিসটা আমি পড়লাম ফিজিওলজিতে, মনে করো যে কোনো একটা টপিক পড়লাম, মনে করো আহ সাইনোয়েট্রিয়াল নোট সম্পর্কে পড়লাম। হ্যাঁ, সাইনোয়েট্রিয়াল নোট পড়ছো না? সাইনোয়েট্রিয়াল নোট সম্পর্কে আমি পড়লাম। হ্যাঁ, সাইনোয়েট্রিয়াল নোট সম্পর্কে পড়লাম, এটা ফিজিওলজি কি, এটার অ্যানাটমি কি পড়লাম। পড়ার পর এই সাইনোয়েট্রিয়াল নোটের কি কি সমস্যা হইতে পারে, ওটা হলো প্যাথোলজি পড়লাম। ঠিক আছে। এরপর এই সাইনোয়েট্রিয়াল নোটটাকে আমি ঠিক করতে যাচ্ছি, তাহলে আমি কি ঔষধ দেবো? ফার্মাকোলজি পড়লাম। ওকে। এরপর আমার রোগীটা সুস্থ হইলো, অসুস্থ হইলো, কোন প্রসেসে গেলাম, প্রথমে কোনটা করলাম, তারপরে কোনটা করলাম, তারপরে কোনটা করলাম, কোন ডোজ কিভাবে দেবো, কতটুকু দেবো, কোন রোগের ক্ষেত্রে কতটুকু মেজার করে করে কিভাবে আমি পরিমাপ করব, এই সব জিনিসপাতি, মানে এই 8টা সাবজেক্টের যেগুলো বেশি বেশি লাগবে ওগুলা, যেগুলো কম লাগবে ওগুলো কম, সবগুলো মিক্স করে আর কি আমি সর্বোচ্চ ভালোভাবে একটা রোগীকে সার্জিক্যাল প্রসিজারে আগে সুস্থ করে দিলাম। ওইটাকে বলা হয় হলো মেডিসিন পড়াশোনা। বুঝতে পারছো? এবার সেকেন্ড ব্যাপার, সার্জারিতে তুমি চলে আসছো। এবার রোগীর এত বড় সমস্যা হয়ে গেছে যেটা কোনোভাবেই শুধু ঔষধ বা কিছু দিয়ে ঠিক করা যাবে না, তোমাকে অবশ্যই ভেতরে ঢুকে বা বাইরে থেকে কিছু কাটাছাড়া করতেই হবে। ওকে। এই ব্যাপার নিয়ে আলোচনা করা হয় সার্জারি। এখন কাটা ছাড়া তুমি যদি করতে চাও, তাহলে তোমাকে অ্যানাটমি সম্পর্কে জানতে হবে। তাহলে অ্যানাটমি, প্যাথোলজি কি, ফার্মাকোলজি কি, কি কি ঔষধ দিবা,
ল্যাবরেটরি ডায়াগনোসিস কি করবা, সুস্থ আছে কিনা, চিকিৎসা করা যাবে কিনা, ওকে সার্জারিতে টেবিলে ফেলানো যাবে কি যাবে না, এইসব নিয়ে সবগুলো নিয়ে আলোচনা করা হবে কোথায়, সার্জারিতে। ওকে। গাইনি অ্যান্ড অবস এই ব্যাপারটা হলো স্পেসিফিক্যালি একদম আহ ভালোভাবে সীমিত রাখা হয়। সীমিত রাখা হয় হলো শুধুমাত্র নারীদের জন্য, শুধুমাত্র নারীদের জন্য। এখানে যে গাইনি শব্দটা আছে, গাইনি শব্দের অর্থ কিন্তু নারী, অর্থাৎ এখানে মহিলাদের সকল ধরনের চিকিৎসা দেওয়া হবে, মহিলাদের যে কোনো সমস্যা, সেটা হইতে পারে পিরিয়ডস, মানে সবচেয়ে কমন যেটা পিরিয়ড নিয়ে হয়, এরপরে হলো মেনোপজ, তারপরে হলো ম্যাম মেনার্কি, তারপরে নর্মাল যেসব জিনিসপাতি নিয়ে আলোচনা করা হয় আর কি, যেগুলো সবগুলো কমপ্লিটলি শুধুমাত্র এবং কেবলমাত্র মেয়েদের বা নারী ঘটিত ব্যাপার স্যাপার, ওইটার ক্ষেত্রে হলো গাইনি। ওকে, বুঝা গেছে? এবার আসো, অবস্টেট্রিক্স শব্দটা, এটার অর্থ হলো প্রসূতি বিদ্যা। প্রসূতি বিদ্যা, প্রসূতি বিদ্যা মানে কি জানো? এই যে প্রসূতি শব্দটা ছিল প্রসব থেকে, প্রসব মানে হলো জন্ম, মানে জন্মবিদ্যা, অর্থাৎ এই অবস্টেট্রিক্সে শুধুমাত্র এবং কেবলমাত্র ওই সব নারীদেরকে নিয়ে আলোচনা করা হবে যারা হলো প্রেগনেন্ট। বুঝতে পারছো? যারা হলো প্রেগনেন্ট, এই জন্য এটাকে বলা হয় গাইনি অ্যান্ড অবস। গাইনি মানে হলো নারীদেরকে নিয়ে, এখানে হলো বিবাহিত মেয়ে, অবিবাহিত মেয়ে, বয়স্ক নারী, ছোট বাচ্চা নারী, যাদের হলো গাইনোলজিক্যাল প্রবলেম, মেয়ে ঘটিত সমস্যা আছে, ওইটা নিয়ে আলোচনা করা হবে শুধুমাত্র এবং কেবলমাত্র কোথায়, গাইনিতে। ওকে। প্রেগনেন্সি রিলেটেড প্রবলেম, শুধুমাত্র এবং কেবলমাত্র প্রেগনেন্সি রিলেটেড যে প্রবলেম, ওইটা হলো অবস অথবা অবস্টেট্রিক্স বলা হয় এটাকে। ওকে, এই দুটো জায়গাতে আলোচনা করা। ওকে, বুঝতে পারছো কি? এটাতে কি হবে, এটাতেই নর্মাল ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, তোমাকে সবগুলো সাবজেক্ট কম্বাইন করে পড়াশোনা করতে হবে। ওকে। এবার তুমি মনে করতে পারো যে তাইলে মনে হয় আমার পড়াশোনা খুব সম্ভবত এই ফেজ 3 এর এখানেই আসে শেষ। ওকে। ঝামেলাটা হয় যখন তুমি এগুলো কম্বাইন করবা, আরো কিন্তু অনেক হাজার হাজার টার্ম আছে, প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ওর নিজস্ব কিছু টার্মের সাথে পরিচিত হইতে হবে। অর্থাৎ অ্যানাটমিতে যে টার্ম পড়ে আসছো ওটা অ্যানাটমিতেই সীমাবদ্ধ, যেটা ফিজিওলজিতে পড়ে আসছো ওটা ফিজিওলজিতে সীমাবদ্ধ। পরে আসে তুমি যখন অ্যানাটমি ফিজিওলজি মিক্স করে প্যাথোলজি পড়বা, তখন আবার এখানকার টার্ম গুলো আবার চেঞ্জ হয়ে যাবে, সমস্যাগুলোর জন্য কি কি টার্ম ইউজ করা হচ্ছে। তো তোমাকে আলটিমেটলি শব্দ জানতে হবে অনেক বেশি, শব্দ জানতে হবে অনেক বেশি। বায়োলজিতে এবং তোমার মেডিকেল সায়েন্সে তোমার ভোকাবুলারি যত ভালো হবে, জিনিসটা যত ভালোভাবে জানবা শিখবা পারবা, তুমি তত বেশি ভালো ডাক্তার হবা। বুঝতে পারছো? তোমাকে টার্ম খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, কোন জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, এই জিনিসটার চিকিৎসা কি, এটার জন্য কি ইউজ করা হবে না হবে, এটসেট্রা এটসেট্রা। আর আমরা প্রচুর শর্ট ফর্ম ইউজ করি, আমরা প্রচুর হলো শর্ট ফর্ম ইউজ করি, তোমাকে এটার অবশ্যই লং ফর্মটা জানতে হবে। ঠিক আছে? লং ফর্মটা জানতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস এখনই শেখাই দিই, ফার্স্ট সেশনেই শেখাই দিই, যাতে তোমাদের একটু লাভ হয়। ওকে, আমি তোমাকে একটা বিশ্রী জিনিস শেখাবো এখন, সবাই একটু মনোযোগ দাও। সেটা হলো যে, দেখো তো, একটা জিনিস দেখা যাচ্ছে, মানে এখন কি গুগল ক্রোম দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। এইখানে আমি লিখে সার্চ দিলাম হলো, দেখো, জেমিনি লিখে সার্চ দিলাম, কি লিখে সার্চ দিলাম, জেমিনি। ওকে। তো জেমিনি কি, জেমিনি হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর একটা অ্যাপ, যেটা দিয়ে কোনো কিছু তুমি জানতে চাও তুমি এর কাছে চ্যাটিং করতে পারবা, বন্ধুদের মতো চ্যাটিং, তুমি কিছু জানতে চাও বলবে, ঠিক আছে। তুমি ওকে জিজ্ঞেস করো তো যে টেল মি অ্যাবাউট শেখ হাসিনা, দেখি কি বলে, টেল মি অ্যাবাউট শেখ হাসিনা, আমাদের প্রাইম মিনিস্টার সম্পর্কে উনি কি বলে, দেখি 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 দেখি। ও আচ্ছা, এখনো শেখে নাই, তাহলে বাদ দাও, অত্যন্ত দুঃখিত। তাহলে আমরা একটু বায়োলজির ব্যাপারটা শিখি। হ্যাঁ, একটা জিনিস আছে, এটাকে ডাকা হয় হলো, বায়োলজিতে একটা জিনিস আছে, প্যারোজিক্সমাল, ঠিক আছে, নকটার্নাল হিমোগ্লোবিন, কি লিখছি, হিমোগো, তারপর কি লিখছি দেখা যাচ্ছে না, হিমোগ্লোবিন ইউরিয়া। দেখো তো, এটা একটা কথা লিখছি না, প্যারোজিক্সমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া, একটা লিখছি তো কথা, সবাই দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ। এইটা কিন্তু একটা রোগ, হ্যাঁ, এটা একটা রোগ। তো এটা মুখস্থ করতে হবে তোমাকে আর কি, প্যাথোলজিতে যখন পড়বা, কিছুদিন আগে পড়লাম আমি তাই লিখলাম, তো পড়বা। তুমি এটা কি মুখস্থ করে তাল পাবা? কতদিন মনে রাখবা মুখস্থ করে, জিনিসটা কি জানতে হবে না? জানতে হবে। তো এখন এই জিনিসটা সম্পর্কে তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারবে, বুঝলে জিনিসটা আসলে কি, একটু শিখি। তুমি যদি শিখতে চাও তাহলে এখানে লিখে সার্চ দিবে এইভাবে, অরিজিন, রুট, ওয়ার্ড অফ, দেখলা? লেখার পর তুমি যেটা
জানতে চাইছো প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। ঠিক আছে, এইটা আমি এখন এখানে সার্চ করতে দিয়ে দিলাম, দেখি কি হয়। চলে আসছে, দেখো। হেয়ার ইজ দ্য ব্রেকডাউন, ওকে, অফ রুট ওয়ার্ডস ইন প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। কি প্যারোক্সিসমাল শব্দের অর্থ কি একটু দেখি। প্যারোক্সিসমাল, দিস কামস ফ্রম দ্য ওয়ার্ড গ্রিক। তোমাকে বলছি না, আমরা যদি মেডিকেল সায়েন্স পড়তে চাই, বায়োলজি পড়তে চাই, আমাকে ঘুরে ফিরে কোন কোন সাবজেক্টে, সরি, কোন কোন ভাষার দিকে যাওয়া লাগবে, হয় গ্রিকের দিকে না হলে ল্যাটিনের দিকে। তাহলে প্যারোক্সিসমাল শব্দটা আসলে একটা গ্রিক শব্দ। কি প্যারোক্সিজম শব্দের অর্থ কি সাডেন, ঠিক আছে, সাডেন ওরসেনিং অথবা অ্যাটাক অফ ডিজিজ, মানে হঠাৎ করে হবে, সহজ কথা। তাহলে প্যারোক্সিসমাল শব্দের অর্থ হলো হঠাৎ। ওকে, তারপরে দেখো নকটার্নাল। নকটার্নাল বা নকটার্নাল যাই বলো, এটা একটা ল্যাটিন শব্দ যেটার অর্থ হলো নকটার্নাস থেকে আসছে, যার মানে হলো অফ দ্য নাইট। তার মানে এটা অবশ্যই হঠাৎ করে হবে, আর রাতে হবে, দিনে হবে না। ক্লিয়ার? কি হবে এটাতে? হিমোগ্লোবিন ইউরিয়া, বুঝো। হিমোগ্লোবিন মানে কি? হাইমা মানে হলো রক্ত, গ্লোবিন মানে হলো স্মল স্ফেয়ার, মানে গোলক আর কি, গ্লোব থেকে গ্লোবিন শব্দটা আসছে। রক্তের যে গোলাকার প্রোটিন থাকে ওটাকে বলা হয় হিমোগ্লোবিন। ওই হিমোগ্লোবিন কি দিয়ে বের হবে? ইউরিয়া অথবা ইউরিন দিয়ে বের হবে। সো ফুল ফর্মটা কি দাঁড়ায়? প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনিয়া, মানে হিমোগ্লোবিন ইউরিয়া ইউজেস রুট অফ বোথ গ্রিক এন্ড ল্যাটিন টু ডেসক্রাইব এ কন্ডিশন, একটা অবস্থা, উইথ নাইট টাইম এপিসোডস, রাতের দিকে অবশ্যই হবে ব্যাপারটা, অফ রেড ব্লাড সেল ডিস্ট্রাকশন, মানে তোমার লোহিত রক্তকণিকা নষ্ট হবে, এবং ওটা তুমি যখন বাথরুমে যাবা বা প্রস্রাব করবা তখন ইউরিনের সাহায্যে ওটা দেখা যাবে যে ইউরিনের সাহায্যে লাইসিস আরবিসি বের হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। বুঝতে পারছো? মানে এই জিনিসটা তুমি যদি মুখস্থ করো, এরকম মনে করো মিনিমাম প্যাথোলজিতে 150-200, ভুল বললাম, 3000, 4000, 5000, এর চেয়েও বেশি থাকতে পারে অসুবিধা। তুমি কি ওগুলো সবগুলো এরকম মুখস্থ করে করে তাল পাবা তুমি যদি এগুলো অর্থ না জানো? ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে বায়োলজি মানে মেডিকেল সায়েন্সে পড়ার একটা টেকনিক শিখাই দিলাম, এটা হলো টার্মিনোলজি। তোমাকে টার্মিনোলজি সম্পর্কে জানতে হবে, এভরি সিঙ্গেল থিং। বুঝতে পারছো? আচ্ছা, কিছুক্ষণ আগে একটা মাসেলের কথা বললাম না, স্টার্নোক্লেডোমাস্টয়েড, বিশ্রী একটা শব্দ বললাম না আমি, তো ওটা আমরা শুরুতেই পাবা, ওইটা সম্পর্কে একটু পড়ি, দেখি ওটার অর্থ কি দাঁড়ায়। অরিজিন রুট ওয়ার্ড অফ স্টার্নোক্লেডোমাস্টয়েড। ঠিক আছে, আমি কি দিলাম? মাস্টয়েড, এম এ হবে, যাই হোক। স্টার্নোক্লেডোমাস্টয়েড, দেখি এটা কি আসে, সার্চ দিলাম আমি। ওকে, স্টার্নোক্লেডো। স্টার্নোক্লেডো শব্দটা আসছে হলো, স্টার্নো মানে হলো চেস্ট, মানে স্টারনামকে বোঝাচ্ছে, স্টারনাম তো পড়ছো তোমরা। ক্লে শব্দটা আসছিল ক্লেইডো, ক্লেইডো বলতে বোঝা গেল ক্লাভিকলকে, অর্থাৎ এটা একটা কিন্তু মাসেল। হ্যাঁ, এই মাসেলটা তাহলে অবশ্যই দুইটা জায়গা থেকে আসবে, দুইটা জায়গার সাথে যুক্ত আছে, একটা হলো স্টারনামের সাথে সে অবশ্যই যুক্ত থাকবে, সেই জন্য তো স্টার্নো। অবশ্যই ক্লাভিকলের সাথে যুক্ত থাকবে, তাই বলা হয় ক্লাই। ঠিক আছে, মাস্টয়েড বলতে বোঝায় কি, অয়েড মানে হলো মতো, মাস্ট বলতে বোঝায় হলো ব্রেস্ট অথবা প্রোটিউবারেন্স, মানে উদগত একটা অংশ। এটা কোথায় পাওয়া যায়? এটা হলো আমাদের কানের এই সাইডে, দেখতে পাচ্ছ কি, কানের এই সাইডে দেখো একটা উঁচু জায়গা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় মাস্টয়েড প্রসেস। টেম্পোরাল বোন, আমাদের কানের এখানে যে বোনটা আছে টেম্পোরাল, ওই টেম্পোরাল বোনের এখানে একটা প্রসেস আছে, ওটাকে বলে মাস্টয়েড প্রসেস। ওকে, এই মাস্টয়েড প্রসেস থেকে শুরু করে গলার নিচ দিয়ে আসে ক্লাভিকল, এবং স্টারনামের সাথে যুক্ত যে মাসেল তাকে বলা হয় স্টার্নোক্লেডোমাস্টার। অর্থাৎ গলা বাঁকা করলে যে মাসেলটা তুমি যে ধরতে পারতেছো সাইডে, কাজ করতে পারতেছো, এই মাসেলটার নাম হলো স্টার্নোক্লেডোমাস্টার। খুবই গুরুত্বপূর্ণ একটা মাসেল। ঠিক আছে, তো এটা অর্থটা তুমি যখন পড়ে ফেলবা তখন তোমার এটার অরিজিন কোথায়, ইনসার্শন কোথায় মনে থাকবে। বুঝতে পারছো? এগুলো পড়তে হয় কিন্তু, তখন তুমি বুঝতে পারবা অনেক ইজিলি যে এটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, কোথায় থেকে কোথায় গেছে। ক্লিয়ার? এই টার্মের ব্যাপারগুলোতে খুব বেশি সাবধান থাকবে সবসময়। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। যে কোনো শব্দ তুমি জানতে পারো, তুমি ইন্টারমিডিয়েটে যা যা পড়ছো সবকিছু জানতে পারো এখানে। তুমি ইন্টারমিডিয়েটে কোনো কোনো বিশ্রী শব্দের নাম বলো, পাবা। গ্লোসোফ্যারিঞ্জিয়াল শুনছো না? হ্যাঁ, দেখি, গ্লুসোফেঞ্জিয়াল, ওই যে হ্যাঁ, অরিজিন 9 নাম্বার কোড। ওয়ার্ড অফ GLOSOPHARYNGEAL, অরিজিন রুট ওয়ার্ড অফ গ্লোসোফ্যারিঞ্জিয়াল, দেখি কি আসে। ভেরি গুড, চলো গ্লোসো। গ্লোসো শব্দটার অর্থ হলো টাং অথবা জিহ্বা। ভেরি গুড। ফ্যারিঞ্জিয়াল শব্দটা আসছিল ফ্যারিংস থেকে, ফ্যারিংস শব্দের অর্থ হলো গলবিল বা থ্রোট। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ যেটা ছিল করটিক স্নায়ুর মধ্যে, ওটার কাজ কি ছিল? কাজ ছিল জিহ্বা এবং গলবিলের যে সঞ্চালন বা জিহ্বা সঞ্চালন নড়াচড়ার কাজে সাহায্য করা। খেয়াল করে দেখো মিলছে কি মেলে নেই?
মিলছে না? মিলছে, মিলছে। এরকম করে তুমি যে কোনো শব্দের অর্থ জানে খুঁজে পড়তে পারবা। এইটা যদি না জানো, এইটা যদি না শিখতে পারো, বুঝতে পারো, জীবন মোটামুটি তছনছ হয়ে যাবে। মুখস্থ করতে করতে জান বের হয়ে যাবে তোমার, ঠিক আছে, যদি এই টেকনিকটা ইউজ না করে পড়াশোনা করো আর কি। ওকে। আচ্ছা, এটা আজকে আমাদের কথা ছিল না, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকবার সেশন করবো, সমস্যা নেই। এটা আপাতত বাদ দিলাম, হ্যাঁ। ওকে, এবার আমরা আবার চলে যাই আমাদের কারিকুলামের ব্যাপারটাতে। ওকে। হ্যাঁ। তো এই তো মোটামুটি এমবিবিএস এর কারিকুলাম, ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4। ক্লাস রেকর্ড আছে আলহামদুলিল্লাহ। তোমরা রেকর্ডটা দেখে নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে আরেকবার দেখতে পারো। ওকে। আর এই যে বললাম, প্রচুর শর্ট ফর্ম আমরা ইউজ করি, এই শর্ট ফর্ম গুলো থেকে বাঁচার জন্য তোমাকে শব্দের অর্থগুলো জানতে হবে, ফুল ফর্ম গুলো জানতে হবে, টার্মিনোলজি সম্পর্কে আইডিয়া রাখতে হবে, ঠিক আছে। টার্মিনোলজি ইজ মাস্ট। টার্মিনোলজি ইজ এ মাস্ট। তুমি যদি শব্দ অর্থ না জানো তাহলে খুব খুব কষ্ট হবে, ঠিক আছে। এমবিবিএস শুরু করার প্রথম শর্ত হলো টার্মিনোলজি সম্পর্কে জানা। ওকে। তো আমি তোমাদেরকে একটা কাজ করতে পারি এখনই, সেটা হলো যে যে মেডিসিন, আমি তোমাদের গ্রুপে একটা প্লে লিস্টের পাঠাই দিছি, প্লে লিস্টের লিঙ্ক পাঠিয়ে দিছি ইউটিউব থেকে। ওই ওখানকার 24টা ক্লাস আছে, 24টা ক্লাস বসে বসে কলেজে যাওয়ার আগে শুরু করে দিতে পারো। আস্তে আস্তে অনেক জিনিস শিখতে পারবা, অনেক জিনিস জানতে পারবা, শিখতে পারবা। তোমরা মনে মনে হবে যে আমি এভাবে পড়াশোনা করলে আগে আমাদের চান্স পাওয়াটাও আর একটু ইজি হয়ে যেত। ওকে। এইবার হলো আমি তোমাদেরকে একটু আমাদের নর্মাল কারিকুলাম সম্পর্কে তো বললাম, এইবার আমি একটু তোমাদের আর কি এক্সাম শিডিউল সম্পর্কে বলি। এক্সাম শিডিউল, আমাদের এক্সামের ভাই ব্যাপারগুলো আমার কি। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো বলো। ভাই আপনি যে বললেন যে লেকচার ক্লাসগুলোতে হচ্ছে ওই সময় বোঝা যায় না লেকচার সেইভাবে, আর হচ্ছে নিজেরাই পড়াশোনা করা লাগে, তো লেকচার ক্লাসে যেগুলো পড়াবে ওইগুলো আমরা কোথা থেকে শিখবো? ইউটিউব থেকে শিখবা, অথবা বিভিন্ন কোর্স পাওয়া যায়, কোর্স থেকে শিখবা, অথবা হলো নিজে নিজে পড়বা, সেলফ স্টাডি শিখবা। এগুলা সবগুলো আমি শেয়ার করবো মিশরি, হ্যাঁ। সেলফ স্টাডির ব্যাপারটা আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ওকে। আর আমাদের কষ্ট হবে, কষ্ট হবে, সব হবে, আমি তোমাদেরকে একটা মিথ্যা কথা বলবো না, হ্যাঁ। আমি আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো সত্য কথা আস্তে আস্তে বলবো। আমাদের কলেজের লেকচার গুলো এমন হয়, স্যারেরা চেষ্টা করে না এমনটা না, চেষ্টা করে, আমরাও আর কি একটু ফাজলামি করি। আর আমাদের আর কি অবস্থাটা হয়ে গেছে এমন বর্তমান যুগে, এখন কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল বলো বা এসএসসি লেভেল বলো, খুবই সুন্দর সুন্দর টিচার, খুবই সুন্দর সুন্দর ক্লাস। এত সুন্দর ক্লাস যে ওটাতে আমরা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে এত হায়ার স্টাডিজের পড়াশোনা কিন্তু অত ভালোভাবে বোঝা যায় না। কেমন, তোমাকে আমি সহজ ভাবে বলি, তুমি যখন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ছো, তোমার কি কোনোদিন মনে হয়েছে পড়াশোনা কঠিন, বা পড়াশোনা এগুলো পাওয়া যায় না? গণিত, ম্যাথ, তারপরে তো সরি, গণিত আর ম্যাথ একই, বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, এগুলো কঠিন জিনিস, এগুলো আমি পারবো না জীবনে, তখন কিন্তু মনে হয়নি। তারপর যখন তুমি ক্লাস 6 থেকে 8 পড়লা, তারপর মনে হলো না যে পড়াশোনা একটু কঠিন হয়ে গেছে? কারণ এখন তথ্যভিত্তিক জ্ঞান বাড়ছে, এখন নলেজ বাড়ছে, নলেজ যত বাড়বে জিনিসটা বোঝানো তত কঠিন হবে। ওকে। এরপরে তুমি খেয়াল করে দেখো 9, 10-এ যখন উঠছো, তখন পড়াশোনা মনে হয়েছে আরেকটু মনে হয় কঠিন হয়ে গেল। এরপরে তুমি যখন 11, 12-এ উঠছো, তখন তো আশা করি তুমি বুঝে গেছো যে পড়াশোনা একটা কি ধরনের যন্ত্রণামূলক একটা জিনিস হইতে পারে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসে বোঝা। ওকে। তো চিন্তা করো, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এখনো আমি শিওর তোমাদের শতভাগ জায়গা ক্লিয়ার না। মানে তোমরা যে 7টা সাবজেক্ট পড়ে আসছো, 7টা সাবজেক্টের শতভাগ জায়গা তোমাদের ক্লিয়ার না। অনেকগুলো জিনিস আছে তোমরা বোঝো না, তাই না? ওইটাই তোমাকে তোমার টিচারেরা বুঝাইতে পারে নাই। অনলাইন বলো অফলাইন বলো, টিচারের কি অভাব! সারা দেশের সর্বশ্রেষ্ঠ টিচার গুলো দিয়ে তুমি ক্লাস করতে পারবে অনলাইনে। তারপরেও তুমি দেখো, খেয়াল করে দেখো, তোমার 11, 12 এর সিলেবাস এখন পর্যন্ত 100% কভার না। তো তুমি যখন এই লেভেলে আসবা, এই লেভেলে তো টিচার মানে এই জ্ঞানধারী গুলো কতজন আছে বলো তো? এই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হ্যান ত্যান সম্পর্কে জ্ঞানধারী কতজন আছে? অনেক কম। তাদের মধ্যে থেকে আবার কতজনের ক্ষমতা এমন আছে যে তোমাকে জিনিসটা বুঝাইতে পারবে? আরো কম। বুঝতে পারছো? তো তোমাকে আলটিমেটলি সেলফ স্টাডি করতে হবে। এই সেলফ স্টাডি করা নিয়ে আমি আলাদা একটা সেশনই করার ইচ্ছা ছিল আমার। এই সেলফ স্টাডির প্রথম যে জিনিসটা টার্মিনোলজি, যেটা আমি তোমাকে শেখাইলাম, তুমি খেয়াল করে দেখো, তুমি যদি ওইভাবে একটু টেকনোলজির হেল্প নিয়ে পড়াশোনা করো, তোমার কিন্তু আসলে টিচারের প্রয়োজন পড়বে না। পড়বে কি, বলো? না ভাই, আমরা তো ইন্টারে হচ্ছে ওই সেলফ স্টাডির মাধ্যমেই পড়তাম। ওই জন্য তো তুমি ডিএমসি তে চান্স পাইছো। কংগ্রাচুলেশন এগেইন। যারা সেলফ স্টাডি করে নাই, টিচার ওরিয়েন্টেড ছিল, তারা দেখবা চান্সই পায়নি। যারা শুধুমাত্র টিচার পড়াইলে পড়বো, টিচার না পড়াইলে পড়বো না ছিল, তারা চান্সই পায়নি। সেলফ স্টাডি আমিও করতাম, আমরাও করতাম, ঠিক আছে।
আমি ইঞ্জিনিয়ারিং চেঞ্জ করে মেডিকেলে ঢুকছি তো, তাই আর কি। যাই হোক, আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ, মেডিকেল ইজ ভেরি গুড, খুব ভালো লাগে আমার, খুব সুখে আছি আমি, এবং আমার মনে হচ্ছে এইটাই আমার জন্য পারফেক্ট। তো আমি সেলফ স্টাডি করি, মোটামুটি আর কি পড়ি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ পার করে আসছি, কোনো সমস্যা হয়নি। থার্ড ফেজটাতে একটু কষ্ট হচ্ছে, তবে আশা করি আমি পড়তে পারবো। ঠিক আছে, আটকাইলেও আমার কোনো যায় আসে না। আমি আসলে মানুষকে নিয়ে খুব চিন্তা খুব কম করি, যে মানুষ কি বলবে না বলবে। আমি আমার মতো করে পড়তে আসি, কাজ করতে আসি, বহুত কাজ করি আর কি, ভালো লাগে। তোমরা ব্যস্ত থাকবা, ব্যস্ত থাকলে ভুল হবে কম। ঠিক আছে, ব্যস্ত থাকলে আজে বাজে চিন্তা আসবে কম, পারবা। ওকে, চিন্তা করিও না। আমি কেবল তো প্রথম সেশন, আশা করি প্রথম সেশনে অনেক জিনিস জানতে পারলাম। এভাবে আমি তোমাদের কন্টিনিউয়াসলি যতদিন আমি বাঁচে আছি ততদিন সেশন নেওয়ার ইচ্ছা আমার। ঠিক আছে, এখন তোমরা জয়েন হচ্ছ, পরের বছর আমার আরো কয়েকটা স্টুডেন্ট অ্যাড হবে, তারপরে বছর আরো কয়েকটা স্টুডেন্ট অ্যাড হবে, সবাইকে আমি সেম সেশন সেম ক্লাসগুলো প্রোভাইড করতে চাই, কারণ টাইম হবে না তো, সেই কারণে ক্লাসগুলো রেকর্ড করতে চাই, যাতে ওরা শুনতে পারে পরবর্তীতে একই ক্লাস। ওকে, চিন্তা করো না, আমি যতটুকু জানি আমার ক্ষুদ্র মস্তিষ্কে সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, আমরা একটু এক্সাম শিডিউল সম্পর্কে জানা শুরু করি। এইটাই লাস্ট সেশন, হ্যাঁ, এটা সেশন শেষ হয়ে গেলে ক্লোজ আজকের জন্য। নেক্সট আমি যেদিন ফ্রি হবো আবার জানাবো, আবার সেশন গুলো করে নিও। আর যারা ইরেগুলার থাকবে আর কি, যেটা স্বাভাবিকভাবে সবসময় থাকে, যারা ক্লাসগুলো করবে না, রেকর্ড দেখে নিও। আর চেষ্টা করিও লাইভে করে নেওয়ার, কারণ তুমি, তোমাকে বলতেছি তুই লাইভে আমার সাথে ক্লাসগুলো করে নিবা, ভেজাল শেষ করে তোমাকে ওটা আবার দেখতে হবে না। এক্সাম শিডিউল সম্পর্কে একটু আইডিয়া নেই, সবাই সজাগ আছো তো? জাস্ট একবার রেসপন্স করলেই হবে। জি ভাইয়া। জি ভাইয়া। এক্সাম শিডিউলে হলো আমাদের সবচেয়ে মিনি যে পরীক্ষা, সবচেয়ে ছোট্ট যে পরীক্ষা, সেটাকে বলা হয় আইটেম। সবচেয়ে ছোট পরীক্ষা আইটেম। আইটেমের ফুল ফর্ম কি? আইটেমের ফুল ফর্ম হলো ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম অফ মেডিকেল। ঠিক আছে, ITEM, আইটেম, ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম অফ মেডিকেল। ওকে, এই এক্সামটা হবে তোমার শুধুমাত্র টিউটোরিয়াল ক্লাসে। তোমাদেরকে ক্লাসগুলো বললাম না, যে আমাদের লেকচার ক্লাস একটা আছে, ক্লাস একরকম, ওয়ার্ডের ক্লাস একরকম, আর একটা আছে টিউটোরিয়াল। এই তিনটেই আমাদের ক্লাসের শিডিউল আপাতত। হ্যাঁ, পরবর্তীতে হয়তোবা ফোর্থ ফেজে নতুন ক্লাস পাবো হয়তো, আমি জানি না এখনো, জানলে বলবো। তার মানে লেকচার, ওয়ার্ড আর টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়ালটা আছে না, তোমার যত আইটেম দিবা তুমি শুধুমাত্র এবং কেবলমাত্র এই টিউটোরিয়াল ক্লাসে দিবা। লেকচার ক্লাসে কেউ তোমার আইটেম নেবে না। ওয়ার্ডে, ওয়ার্ডে আইটেম আছে আর কি। ওয়ার্ড তো একটা টিউটোরিয়ালের মতোই, ওখানেও একটা আইটেম আছে। ওকে, এই আর কি। আইটেম বোঝা গেছে জিনিসটা কি? আইটেমটা কি, তোমাকে যদি তোমার বাস্তব উদাহরণ দেই, মনে করো তুমি জুলজি যে ইয়েটা আছে, এই জুলজির ফোর্থ চ্যাপ্টারটা তুমি পড়বা, অর্থাৎ রক্ত এবং সঞ্চালন, ব্লাড এন্ড সার্কুলেশন। ব্লাড এন্ড সার্কুলেশনে মনে করো আজকে প্রথম 10টা পেজ আমি পড়াইলাম, বা লেকচারে হয়েছে প্রথম 10টা পেজ, বা যে কোনো একটা টপিক হয়েছে। ওই টপিকটা একটা ইম্পর্টেন্ট টপিক, ওটা সম্পর্কে তোমাকে পড়তে হবে। ওই ওই টপিকের উপরে যতগুলো তুমি নলেজ গ্যাদার করতে পারো, ওইটার উপর তোমার একটা ভাইবা পরীক্ষা হবে, অর্থাৎ মৌখিক, ওরাল, ওরাল অথবা ভাইবা পরীক্ষা হবে। ওইটাকে বলা হয় আইটেম। বুঝতে পারছো? সবচেয়ে ছোট পড়াশোনা। আর এটা সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হলো, মেডিকেলের মধ্যে সবচেয়ে আহ, মানে বিরক্তিকর পরীক্ষাটাও হলো আইটেম। কেন? তোমাকে প্রত্যেকটা দিন অলমোস্ট পড়াশোনা করতে হবে, ওটা খুব টাফ, আমার মতো স্টুডেন্টের জন্য টাফ। তোমরা ভালো, আলহামদুলিল্লাহ চান্স পাইছো, তোমাদের জন্য সহজ হবে আশা করি। ওকে, প্রত্যেকদিন পড়াশোনা করবা, 10-12 পেজ করে পড়তে হবে, ভালোভাবে যা বলতে হবে, বুঝে পড়ে গেলে তাড়াতাড়ি আনসার দিতে পারবা, মুখস্থ করে গেলে যতটুকু তোমার মাথা খেলে কাজ করতে পারবা। এই আর কি। আইটেম সম্পর্কে বোঝা গেছে? আইটেম কিন্তু রিটেনও হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভাইবা। ম্যাডামের মন মর্জি বা স্যারের মন মর্জির উপর ডিপেন্ড করেছে তোমার রিটেন নেবো না ভাইবা নেবো। ঠিক আছে, তো ভাইবাটা আছে, যেহেতু ভাইবার সম্পর্কে আছে, এই যে ভাইবা যে শব্দটা আছে না, এই ভাইবা আসলে একটা ল্যাটিন শব্দ। ওকে, এটার অর্থ হলো ভিভা ভোসে। ভিভা ভোসের মানে হলো উইথিন দ্য লিভিং ভয়েস। বুঝতে পারছো? ভিভা মানে হলো লিভিং, ভিভা মানে হলো লিভিং, আর ভোসে মানে হলো ভয়েস। ঠিক আছে, লিভিং ভয়েস অর্থাৎ তুমি মৌখিক কথাবার্তা বলে বলে যে কথাবার্তা গুলো, যেখানে সাউন্ড থাকবে। ওকে, এটাকে বলা হয় ভিভা ভোসে অর্থাৎ উইথিন দ্য লিভিং ভয়েস। তোমরা পড়ছো না ইন ভিভো আর ইন ভিট্রো? কোথায় পড়ছো বলো তো? ইন ভিভো আর ইন ভিট্রো পড়ছো তোমরা? বায়োলজিতে ছিল। জীব প্রযুক্তি। ইয়েস, ভেরি গুড, জীব প্রযুক্তিতে ছিল। ইন, ইন মানে হলো মধ্যবর্তী বা ভিতরে, ভিভো মানে হলো জীবিত, অর্থাৎ জীবিত মানুষের ভেতরে বা জীবিত কোষের ভেতরে যে ঘটনাগুলো ঘটে ওটাকে বলে ইন ভিভো। ওকে, আর ইন ভিট্রো, ভিট্রো শব্দের অর্থ হলো কাঁচ, কাঁচের মধ্যে বা পেট্রি ডিশের মধ্যে যে ঘটনাগুলো ঘটে ওটাকে বলা হয় ইন ভিট্রো। ওকে, জানো কিন্তু তোমরা। যাই হোক, এইটাই হলো তোমার ভিভা ভোসে অথবা ভাইভা এক্সামের ব্যাপার স্যাপার। এবার আসা যাক সেকেন্ড যেটা কথা, সেটা হলো কার্ড এক্সামিনেশন সম্পর্কে আমরা জানবো। কার্ড, কার্ড কি? কার্ড আসলে কিছু না, মনে করো আইটেম থাকে একটা কার্ডের মধ্যে 10টা, 10টা কার্ডে মনে করো 10 পেজের করে, 10 পেজের করে মনে করো 100 পেজের একটা কার্ড আছে। কার্ড বলতে আমি তোমাকে বোঝাই সহজ কথা, মনে করো ব্লাড সম্পর্কে তুমি পড়বা, ব্লাড,
হ্যাঁ, ব্লাডের মধ্যে মনে করো প্রথমে তুমি প্লাজমা প্রোটিন সম্পর্কে একটু পড়লা, তারপরে আরবিসি সম্পর্কে একদিন পড়লা, একদিন ডাব্লিউবিসি সম্পর্কে পড়লা, একদিন প্লেটলেট সম্পর্কে পড়লা। এগুলা হলো প্রত্যেকটা একটা একটা করে আইটেম। ওকে, প্রত্যেকটা একটা একটা করে আইটেম, এরকম কিছু আইটেম থাকে, কয়েকটা থাকবে। সাধারণত ভ্যারি করে, বিভিন্ন সাবজেক্টে বিভিন্নটা হয়। তবে তোমাকে আমি নিশ্চয়তা দিচ্ছি কোনোটাতেই তুমি পাঁচটার নিচে আইটেম পাবা না, পাঁচটার উপরেই থাকে সাধারণত সবগুলোতে আইটেম। প্যাথোলজি, তারপরে মাইক্রোবায়োলজি, এইসবের ব্যাপারে আসে 17-18টা করে আইটেম চলে আসে। ওকে, বুঝাচ্ছি। এই যে তুমি সবগুলো জিনিস পড়লা, এই সবগুলো জিনিসের উপর ভিত্তি করে তোমার একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষাটাকে বলা হয় হলো কার্ড পরীক্ষা। কার্ড, কালেকটিভ অ্যাসেসমেন্ট অফ কালেকটিভ সরি কালেকটিভ অ্যাসেসমেন্ট রেকর্ড অফ ফিউচার ডক্টরস। মানে তুমি যে এই যে ছোট ছোট জিনিসগুলো পড়লা, ওগুলোকে একসাথে কালেকশন করে তোমার একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা নেওয়া হবে, ওইটাকে বলা হয় কার্ড পরীক্ষা। বুঝতে পারছো? ওকে, কার্ড পরীক্ষা, এই কার্ড পরীক্ষাটা হইতে পারে ভাইবা, হইতে পারে রিটেন। কার্ড পরীক্ষা ভাইবা হইতে পারে, রিটেনও হইতে পারে, যেটা মন মর্জি, ডিপার্টমেন্টের মন মর্জি অনুযায়ী হইতে পারে। ক্লিয়ার? বুঝছো? এবার এইরকম কার্ড আছে কয়েকটা। সাধারণত তোমার, তুমি যদি ফিজিওলজিতে ধরো, ফিজিওলজিতে তোমার কতগুলো আছে? ফিজিওলজিতে আছে মনে হয় আটটা কি নয়টা, তোমাদের বাড়াইছে মনে হয় একটা, আমি দেখলাম আজকে। যাই হোক, এরকম কয়টা থাকে, মোটামুটি ধরে নাও যে আটটা থাকবে, আটটা কার্ড। ওকে, এই আটটা কার্ডে তোমার আলাদা আলাদা করে পরীক্ষা দিতে হবে, ভাইবা অথবা রিটেন। হ্যাঁ, যেখানে ভেতরে কয়েকটা আইটেম থাকবে। ওকে, বুঝা গেছে? এবার এই কয়েকটা কার্ড মিলে, ঠিক আছে, এবার তো তুমি ইন্ডিভিজুয়াল টোটাল আটটা কার্ড পাইলে না, এই টোটাল আটটা কার্ডে আলাদা আলাদা যে পরীক্ষা, ওইটাকে বলা হলো কার্ড পরীক্ষা। ওকে, এবার মনে করো এই আটটা কার্ডকে আমি দুই ভাগ করছি, একবার করছি চার ভাগ, আরেকবার করছি চার ভাগ, টোটাল চার চার আটটা। ওকে, এই চারটা নিয়ে একটা পরীক্ষা হলো, ওইটাকে বলা হবে ফার্স্ট টার্ম। এই চারটা নিয়ে পরে পরীক্ষা হলো, ওইটাকে বলা হবে সেকেন্ড টার্ম। বুঝতে পারছো? টার্মের ফুল ফর্মটা দেখে নাও, টার্মিনাল এক্সামিনেশন রেকর্ড অফ মেডিকেল। শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর যে রেকর্ড রাখা হবে মেডিকেলের, ওটা হলো টার্ম। বুঝতে পারছো কি? কানেকশন কি চলে গেছে নাকি? বাজে না। হুম, জি বুঝছো? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, জি এরপর ভাইয়া। এরপর এরপর আচ্ছা, রেসপন্স করতে যখন সবাই একসাথে, আচ্ছা। এরপর এই যে আইটেম কার্ড টার্ম, যতগুলো আইটেম কার্ড টার্ম দিলা, সবগুলোর উপর ভিত্তি করে তোমার একটা পরীক্ষা হয়, সেটাকে বলা হয় প্রফেশনাল এক্সামিনেশন। প্রফেশনাল মানে হলো পেশাগত। প্রফেশনাল মানে কি? পেশাগত। ঠিক আছে? তোমার জব আর প্রফেশনের মধ্যে পার্থক্য জানো? জব ভার্সেস প্রফেশন তোমাদেরকে বলি। জব মানে হলো 9 to 5, অথবা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করলে তুমি ওটার বেনিফিট পাবা, তা বাদে আর বেনিফিট পাবা না। যেমন মনে করো রিক্সা চালকের কথাটা আমি বলি, রিক্সা চালক যদি সকাল 9টা থেকে সকাল 5টা পর্যন্ত রিক্সা চালায়, তখনই শুধুমাত্র সে ইউজফুল, এবং যখন তার কাছে রিক্সাটা আছে তখন সে ইউজফুল, সেটা তার জব। ওকে, প্রফেশনের ব্যাপারটা হলো, প্রফেশনাল মানুষ যারা, তারা হলো 24 আওয়ার ইউজফুল, 24 ঘন্টায় তারা ইউজফুল। যেমন মনে করো একজন টিচার, যেমন মনে করো একজন ডক্টর। অর্থাৎ তুমি যদি, তোমার কোনো একটা ডাউট থাকে, যে আমি আজকে একটা জিনিস শিখলাম, এই জিনিসটা আমি বুঝলাম না, স্যারের কাছে আমি জিজ্ঞেস করবো, স্যারকে তুমি রাত 1টার দিকেও ফোন দাও, স্যার কিন্তু তখন তোমাকে অ্যান্সারটা বলতে পারবে। ঠিক আছে? তোমাকে স্যার বলবে না, তুমি কালকে সকাল 9টার দিকে আমার অফিস টাইমে আসিও, অফিসে জিনিসপাতি গুলো আছে, ওইটা দেখে দেখে তোমাকে অ্যান্সার গুলো বলবো এখন পরে। তা কি হয়? হয় না। 24 ঘন্টা ইউজফুল, ওইটাকে বলা হয় প্রফেশন। ডক্টরের ক্ষেত্রেও সেম, এমনটা না যে তুমি রাতের বেলা ঘুমাচ্ছ, ঘুম থেকে উঠে তুমি কোনো চিকিৎসা দিতে পারবা না, তোমার যদি নলেজ থাকে। ওকে, তুমি দিতে পারবা। তো 24 ঘন্টা ইউজফুল যারা, ওটাকে বলা হয় প্রফেশন। আর যেটা একটা সিলেক্টিভ টাইমের মধ্যে এবং কিছু জিনিসের উপর ডিপেন্ড করে কাজ হয়, সেটাকে বলা হয় হলো জব। ওকে, তো আমরা প্রফেশনালের দিকে যেতে যাচ্ছি, আমরা একটা পেশাগত দিকে যাচ্ছি। তো এই পেশাগত পরীক্ষাটাকে বলা হয় প্রফেশনাল এক্সামিনেশন। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ভাইয়া
ভাইয়া আমরা শুনতে পাচ্ছি না। এবার শুনতে পাচ্ছো? জি ভাইয়া। Sorry, শোনা যাচ্ছে। কোথায় থেকে শুনতে পারো নাই? প্রফ পর্যন্ত শুনছি, তারপরে বাকিগুলো কিছু শুনি আচ্ছা না। আচ্ছা, প্রফ পর্যন্ত শুনছো, ওটাই চলবে। প্রফ যেটা আছে আমাদের, প্রফ হলো পেশাগত পরীক্ষা। এই যে প্রফেশন আর ইয়ের মধ্যে পার্থক্য, এটা শুনছো? জব আর প্রফেশনের মধ্যে পার্থক্য? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, শুনছি। তো আমরা 4টা ফেজ বললাম। আবার শুনতে পাচ্ছি না। এবার শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এবার মনে হয় ভয়েসটা একটু খারাপ শোনা যাবে, বাট সমস্যা নেই, বোঝো। প্রপ যেটা হলো, তোমার যে 4টা ফেজ আছে, ওই 4টা ফেজের উপর ভিত্তি করে ফার্স্ট ফেজের উপর যে প্রপটা হয় ওটাকে বলে ফার্স্ট প্রপ, সেকেন্ড ফেজের উপর যে প্রপটা হয় ওটাকে বলে সেকেন্ড প্রপ, থার্ড ফেজের উপর ভিত্তি করে যে প্রপটা হবে ওটা হলো থার্ড প্রপ। ওকে, ফোর্থের উপর ভিত্তি করে ফোর্থ বা ফাইনাল প্রপ বলা হয়, লাস্ট, সর্বশেষ। ওকে, এবার আসা যাক ফেজ ওয়াইজ আমি একটু আলোচনা করব। ফেজ ওয়াইজ আলোচনাটা হলো যে তুমি মনে করো ফেজ ওয়ানে আসো। ফেজ ওয়ানে থাকলে তোমার আইটেম, কার্ড, টার্ম, প্রফ, চারটা পরীক্ষায় থাকবে। বুঝতে পারছো? কথা শোনা যাচ্ছে? হুম। জি। যাচ্ছে। এবার যদি তুমি আসো ফেজ টু তে, তুমি এবার আসো হলো ফেজ টু। ফেজ টু এর ক্ষেত্রে তোমার আইটেম থাকবে, টার্ম থাকবে, প্রফ থাকবে, কার্ড এক্সামটা অফ চলে যায়। আলহামদুলিল্লাহ একটা ব্যাপার। ওকে, বুঝা গেছে? এবার ফেজ থ্রি। ফেজ থ্রিও সেম, তোমার আইটেম থাকবে, তোমার টার্ম থাকবে, তোমার প্রপ থাকবে, কার্ড এক্সামটা অফ চলে যাবে। বুঝা গেছে? এবার আসা যাক ফেজ ফোর। ফেজ ফোরে আসা আরো মজা। ফেজ ফোরে হলো আইটেমও অফ হয়ে যাবে। বুঝতে পারছো? ফেজ ফোরে থাকবে তোমার টার্ম থাকবে, প্রপ থাকবে, ব্লক পোস্টিং থাকবে, ওয়ার্ড ফাইনাল থাকবে, আরো যথেষ্ট ভেজালিয়া জিনিসপাতি থাকবে, কিন্তু ফাইনাল প্রফে আইটেমটা অফ চলে যায়, কার্ডটাও অফ চলে যায়, যতটুকু আমি শুনছি আপাতত। এটাই আর কি মেইন কথা। মনে থাকবে তোমাদের যে কোন কোন পরীক্ষাগুলো দেওয়া লাগবে। জি ভাইয়া। এরপর নেক্সট ব্যাপার হলো একটা ছোট্ট পরীক্ষা আছে যেটা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে পড়ে। ওইটাকে বলে হলো অসপি পরীক্ষা। নামটা সুন্দর না? অসপি। অসপি, সুন্দর নাম কিন্তু। এই অসপি যে পরীক্ষাটা আছে এইটাকে বলে হলো অবজেক্টিভ স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। বুঝছো? অবজেক্টিভ স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এটা খুব মজার একটা পরীক্ষা। বড় হলো স্টেশন থাকে আমাদের 1, 2, 3, 4, মনে করো 4টা স্টেশন, 4টা না 10টা 12টা করে স্টেশন থাকে। এই প্রত্যেকটা ইয়াটাতে একটা করে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। এমসিকিউ থাকতে পারে, শর্ট অ্যান্সার কোশ্চেন থাকতে পারে, বুঝতে পারছো? এরকম যে কোনো কিছু থাকতে পারে, মানে একটা প্রশ্ন থাকলেই হলো ওখানে। ওকে, এরকম কোশ্চেন থাকে। এটাকে বলা হয় স্টেশন ওয়ান, এটাকে বলে হলো স্টেশন টু, এটাকে বলে স্টেশন থ্রি, এইটাকে বলে হলো স্টেশন ফোর। ওকে, এবার কি করে জানো? এই প্রত্যেকটা স্টেশনে একটা একটা করে স্টুডেন্টকে দাঁড় করায়। প্রত্যেকটা স্টেশনে একটা একটা করে স্টুডেন্টকে দাঁড় করায়, তারপরে হলো একটা ঘন্টা বাজায়, এখানে একটা রিং থাকে, এটা ঘন্টা বাজাবে। ঘন্টা বাজানোর পরে তোমাকে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করার জন্য ভ্যারি করে, তোমাকে 1 মিনিট টাইম দিতে পারে, তোমাকে 2 মিনিট টাইম দিতে পারে, 3 মিনিট টাইম দিতে পারে, ভ্যারি করে। বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কোশ্চেনের লেন্থ অনুযায়ী ভ্যারি করে। তো তোমাকে যখন মনে করো 1 মিনিটের পরীক্ষা যদি হয়, তাহলে সবাইকে 4টা স্টেশনে 4টাকে বসাইছে, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, 4টা স্টেশনে বসাইছে। এরপরে যখন প্রথম বেলটা বাজবে তখন এই স্টেশনের জন এখানকার অ্যান্সারটা লিখবে, এখানকার অ্যান্সারটা লিখবে, এখানকার অ্যান্সার লিখবে, এখানকার অ্যান্সার লিখবে। লিখলো। ওকে, লেখার পর কি করবে? লেখার পরে যখন 1 মিনিট হয়ে যাবে তখন আবার বেলটা বাজাবে। ওকে, যখন বেলটা বাজাবে তখন স্টেশন ওয়ানের যে আছে সে 2-এ চলে যাবে, 2-এর জন 3-তে, 3-এর জন 4-এ, 4-এর জন আবার 1-এ। এরকম করে 4 মিনিট টাইম দেবে, 4বার ঘন্টা বাজাবে, এরকম ঘুরে ঘুরে পরীক্ষা দেওয়া লাগে। খুব মজা লাগে, বুঝতে পারছো? এটা প্রফেও আছে, তোমার টার্মে আছে, কার্ডে থাকে না সাধারণত। এটা হলো তোমার টার্মে হয় আর প্রফে হয়, কিন্তু কার্ড বা আইটেমের মধ্যে এই অসপি পরীক্ষাটা হয় না। এটা একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, সেটা হলো অবজেক্টিভ স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। অবজেক্টিভ মানে কি জানো? যে মেইন একদম মূল জিনিসগুলো শেখাবে। জাস্ট একটা জিনিস মনে রাখবা, যে জিনিসটা তোমার এই অসপিতে থাকবে ওই জিনিসটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার শেখা উচিত ছিল এতদিন। অবজেক্টিভ মানে কি? লক্ষ্য, আমাদের মেইন লক্ষ্য, লক্ষ্য ভিত্তিক পড়াশোনা করছো, যেটা ওই অবজেক্টিভ স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। প্র্যাকটিক্যালি জিনিসটা করতে পারতেছো কিনা। ওকে, বুঝতে পারছো? জি জি ভাইয়া। ভাইয়া, মিউজিক্যাল চেয়ারের মতো করে ঘুরবো।
হ্যাঁ, তখন তোমাকে জাস্ট মিউজিক বাজাবে না, ওখানে ঘন্টা বাজাবে। এই, ওকে। আচ্ছা, আমি আরো কিছু প্রিপারেশন নিছিলাম, তবে আমার কালকে আইটেম আছে। হ্যাঁ, এই যে এই পরীক্ষাটা আছে আমার, কালকে আমার আইটেম আছে, অনেকগুলো আইটেম দেয়া লাগবে। একটু আমার বোন চান্স পাওয়ার পর খুশিতে, বুঝছো, আমি অনেক ফাইজলামি করছি। অনেক ফাইজলামি করার ফলে আমি একটু ঝামেলাতে পড়ে আছি। ঝামেলাগুলো ক্লিয়ার হোক আমার, তারপর ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আরো হাজার হাজার জিনিস শিখবো, ঠিক আছে? তোমাদের একে শেখানোর ওসিলায় আমার অনেক জিনিস শেখা হচ্ছে। আস্তে আস্তে আমি প্রত্যেকটা ক্লাসের ছোট ছোট প্রিপারেশন নিব, সেশনে নিয়ে নিয়ে তোমাদেরকে এগুলো শেখাবো। ওকে, আজকে সেশনটা উপকার হয়েছে তোমাদের কিছুটা হইলেও আর কি। জি ভাইয়া। হুম, হ্যাঁ, অবশ্যই। ভাই একটা কোশ্চেন ছিল আমার। বল। শুন না আমার ওই যে ঢাকা মেডিকেল কলেজের আন্ডারে যে কলেজগুলো আছে না, হুম। ওদের প্রফ এক্সামে মনে কর ফার্স্ট সেকেন্ড থার্ড এই রেজাল্টটা দেয়, কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আমি এটা দেখি নাই। এইটা একটু এক্সপ্লেন করতে। আচ্ছা, এটা একটা ভালো কথা। আমাদের যেমন শিক্ষা বোর্ড আছে না, ময়মনসিংহ, দিনাজপুর, ঢাকা, এটসেট্রা এটসেট্রা, এইরকম বোর্ড, এইরকম বোর্ড আমাদের মেডিকেলও আছে। একটা আছে আরএমইউ, একটা আছে হলো ঢাকা ইউনিভার্সিটি, তারপরে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি, সাস্ট আছে, আর আছে হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, বিইউপি। ঠিক আছে, আরো আছে মনে হয়, মনে করতেছে না। যাই হোক, আছে এরকম শিক্ষা বোর্ড, এগুলো এক একটা শিক্ষা বোর্ড। ওকে, তখন এই শিক্ষা বোর্ডের আবার নীতি নির্ধারকরা আলাদা। মানে ডিইউ এর যে নীতি নির্ধারক, সে কিন্তু আরএমইউ এর না, সে সিএমইউ এর না, সে সাস্টেন না, সে বিইউপি এর না। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন প্যাটার্ন আলাদা। আরএমইউ এর আন্ডারে যারা আছো তাদের কোশ্চেন প্যাটার্ন একরকম, ডিইউ এর আন্ডারে কোশ্চেন প্যাটার্ন একরকম, সিএমইউ এর আন্ডারে কোশ্চেন প্যাটার্ন একরকম। যেটা হয় আর কি, কুমিল্লা বোর্ড যেমন বিশ্রী না, তুমি জানো না কুমিল্লা বোর্ড কিরকম? ওইরকম, বুঝতে পারছো? বিভিন্ন বোর্ডের পরীক্ষার কোশ্চেন বিভিন্ন হয়, বিভিন্ন ইয়ে আলাদা হয়। কিন্তু আমি তোমাকে যেগুলো কথাবার্তা বললাম, এগুলো সব বোর্ডে সেমই হবে, জাস্ট কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে। ওই আইটেমই হবে, ওই কার্ডই হবে, ওই টার্মই হবে, ওই প্রফি হবে, জাস্ট প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন আছে। তোমাকে যখন আমি পড়াশোনা করার নিয়ম শেখাবো, তখন আমি তোমাকে একটা কথা অবশ্যই উল্লেখ করে দেবো। তোমরা যেমন জানো যে মেডিকেলে চান্স পাইতে গেলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট, তেমনই তুমি যদি প্রফ পরীক্ষা ভালো করতে চাও, তাহলে তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট। তোমার প্রফে, তোমার ইনস্টিটিউশনের আন্ডারে কোন প্রফে কোন রেজাল্ট আসছে, এইটা জানার জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক ভালোভাবে পড়তে হবে। এবার যেহেতু নীতি নির্ধারকরা আলাদা, সেক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে অনার্স মার্ক ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন এগুলো ডিইউতে দেয়। ঠিক আছে, সবচেয়ে বেশি। ওকে, এরপরে হলো আমাদের আরএমইউ। আরএমইউ কোনো কিছু ধার ধারে না। ওকে, ডিইউতে মোটামুটি 50 জন 60 জন এরকম করে পর্যন্ত অনার্স মার্ক দেয়। ঠিক আছে, র্যাঙ্ক অনার্স নিয়ে অনেক হাইপ থাকে। ওকে, কিন্তু আরএমইউ এর আন্ডারে নাই। সব যেমন এইবার মনে হয় আমাদের পরীক্ষার্থী 3000+। 3000+-এর মধ্যে আমাদেরকে অনার্স দিছে হলো 8 জনকে মনে হয়, তাও সবগুলো সাবজেক্টে না, কোনো একজন কোনো একটা সাবজেক্টে হুট করে পাই গেছে। এটা নিয়ে আসলে খুব একটা, এটা নিয়ে আসলে খুব একটা তোমাদের টেনশনের কারণ নেই। মেইন পারপোজ আমাদের শেখা, এটা আসলে জাস্ট একটা ভাব নেওয়ার জিনিসপাতি। তো যারা ডিউ এর আন্ডারে আসো, তারা যদি প্রফের প্রিপারেশন ভালোভাবে নাও, তোমাদের অনার্স দেয়, একটু ভালো দেয় আলহামদুলিল্লাহ। আমাদের আরএমইউ এর আন্ডারে অনার্স দেয় না। এটা আসলে খুব একটা যায় আসে না, কারণ কে কত ভালো ডাক্তার হবে এটা কিন্তু ভ্যারি করে। কে কত ভালো ডাক্তার হবে এটা ভ্যারি করে স্কিলের উপরে, নলেজের উপরে না। ঠিক আছে, তোমার একটা জিনিস খেয়াল করে দেখবো, তোমার তোমাদের যে ইয়াতে মেসেঞ্জার গ্রুপে আমি কিছুক্ষণ আগে একটা আমার প্লে লিস্ট পাঠাইছি কেরিয়ার সেশন নামে, প্লিজ ওইটা একটু দেখিও তোমরা। ওকে, আর তোমরা যারা আমাকে চেনো না, নতুন যারা আছো, আমার নাম হলো, এইটা আমার ফুল নেম, SKMD হেলালুজ্জামান। ওকে, আমার ডাক নাম হলো হিমেল। আমি রংপুর মেডিকেল কলেজের 50তম ব্যাচ, আমার সেশন হইলো 20-21। ঠিক আছে, আর আমি হইলাম এইচএসসি অটো পাস। এইটা ধরলে তোমরা একদম ভালোভাবে চিনতে পারবে আমি কি। ঠিক আছে, এটা আমার সবচেয়ে বড়, এবং আমি এই পরিচয়টা দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে, কারণ আমি যে জিনিসটা দেখি আমার স্টুডেন্ট গুলোর মাঝে, সবাই খালি চায় আমাকে খেপায় যে ভাই আপনি তো অটো পাস এইচএসসি দেন নাই। কিন্তু আমি ওদেরকে বলি, তোরা মনে মনে এটাই চাই যে তোদের জন্য অটো পাস দিয়ে দেয়। চাও নাই তোমরাও যে এরকম ভাগ্য যদি হইতো তোমাদের? যাই হোক, ওকে, এই হলো আমার পরিচয়, এই আর কি। আর এই গ্রুপে একজন মেম্বার আছে, তার নাম হলো বন্নি, ও আমার নিজের বোন হয়। ঠিক আছে, এই ওর থ্রুতেই মনে হয় তোমরা সবাই আসছো, আর বাকি যারা আছো আর কি। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ বলো। আপনি কি টেকনিক্যালি মারুফ ভাইয়া রাকিব ভাইয়াদের ব্যাচে তার মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাবসলিউটলি। আচ্ছা, চিনতে পারছি। আচ্ছা।